আসসালামু আলাইকুম। আজকে আমরা সেই ঝিনাইদহ শহরের প্রাণকেন্দ্রে চলে এসেছি। ঝিনাইদহ শহরের প্রাণকেন্দ্রের ঠিক কাছেই আপনার ৩ কিলোমিটার দূরত্বের মধ্যে এই যে মিয়ার দালান, মিয়ার দালান দেখতেছি আমরা, এই যে মিয়ার দালান নামে বিখ্যাত সেই স্থাপনা শিল্প, যেটা হচ্ছে ঝিনাইদহ জেলার মধ্যে আর দ্বিতীয় কোনো এরকম স্থাপনা ঝিনাইদহ জেলার মধ্যে নাই। তো এইটাই ঝিনাইদহের একমাত্র আপনার পুরাতন একটা স্থাপনা, যেটা একটা নিদর্শন দেয়, ঐতিহাসিক একটা নিদর্শন দেয়। সেই ঐতিহাসিক মিয়ার বাড়ি, সেই মিয়ার বাড়ি দেখার জন্য এসেছি। তো অসম্ভব সুন্দর একটা প্লেস, আশা করি অনেক সুন্দরভাবে এনজয় করবেন আমাদের সাথে। তো আমরা এই মিয়ার দালানের ভিতরের দিকে যাব এবং এটার যে ইতিহাস আছে সেই ইতিহাসটা একটু জানার চেষ্টা করব। হ্যাঁ, তো আমরা এই যে গেট থেকে ভিতরের দিকে ঢুকতেছি মিয়ার দালানের। এই যে ঢুকে এই যে ডান পাশটায় হচ্ছে আপনার সেই বৈঠকখানা। এইখানে আপনার এই যে আমি যদি একটু উঠে দেখাই, এইখানে হচ্ছে সেই বৈঠকখানা ছিল এখানে, এবং সুন্দর করে নেম প্লেট লেখা আছে, যেটা অন্যান্য স্থাপনার মধ্যে আসলে খুঁজে পাওয়া যায় না। বাট এইখানে খুব সুন্দর পরিপাটি করে সাজানো আছে। এইটা কিন্তু কোনো প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আন্ডারে নাই। স্বপন ভাই নামে একজন ব্যক্তি আছে দেখাশোনা করার জন্য। তো ওনার এই তত্ত্বাবধানে খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটা পরিবেশ উনি আসলে তৈরি করে রেখেছে। অসম্ভব সুন্দর একটা স্থাপনা। আমরা যদি এই দিকটা যাই, এই দিকটা ডান দিকে ঢুকে হচ্ছে ডান দিকে, এটা হচ্ছে সিঁড়িঘর। আপনার সিঁড়িঘরটা যদিও আপনার সিঁড়িগুলো এখন নাই, তো আমরা একটু ভিতরে ঢুকে দেখি যে আসলে এখানে সিঁড়িঘর ছিল এক সময়। এখন আপনার এই সিঁড়িগুলো ভেঙে গেছে। এই যে এইখানে আপনার এই দোতলায় ওঠার এই যে সিঁড়ি ছিল, দ্বিতল প্রাসাদ ছিল এটা। এই সিঁড়িঘরের নমুনা এখানে রয়ে গেছে, বাট সিঁড়িটা ভেঙে গেছে, এটা সংরক্ষণ করা নাই। তো সিঁড়িঘরের ঠিক এই পাশটায় ছিল আপনার সেই রান্নাঘর, যেখানে এই যে জমিদার যে ছিলেন, জমিদারের ইতিহাস একটু পরে বলতেছি। এইখানটা ছিল হচ্ছে রান্নাঘর। এই বিল্ডিংটা নিয়ে আসলে আরও ইন্টারেস্টিং অনেক ধরনের তথ্য আছে। এই বিল্ডিংয়ের এই এরিয়ার মধ্যে একটা খেজুর গাছ ছিল এই প্রাসাদের পাশেই, যে খেজুর গাছটার 12টা মাথা ছিল। হ্যাঁ, 12টা মাথা মানে 12টা একদম, মানে খেজুর গাছের তো একটা মাথা থাকে নর্মালি, তো এটার ছিল 12টা, এবং 12টা থেকেই আপনার খেজুরের রস আরোহণ করা হতো। এটা একটা ভেরি ইন্টারেস্টিং ফ্যাক্ট মনে হয়েছে আমার কাছে। তো আমরা যদি এই রান্নাঘরের পাশটা ধরে যদি এই পাশটা যাই, এই পাশটায় গেলে আপনার এখানে লেখা আছে গোসলখানা। এখানে আসলে সেই গোসলখানা ছিল, এটা ডান পাশে ছিল টয়লেট। এইখানটায় হচ্ছে সেই জমিদারের যে যারা ছিল আর কি, যারা আহলে আওলাদ যারা ছিল, তারা হয়তো গোসল টোসল করতো এখানে। দেখেন কি সুন্দর করে তারা মানে বাড়িটা সাজিয়েছে। এবং মাঝখানের যে ফাঁকা জায়গা যেটা দেখতেছি আমরা, মাঝখানের এই ফাঁকা জায়গাটা কিন্তু একদম ওপেন স্পেস ছিল একটা। হ্যাঁ, একটা ওপেন স্পেস ছিল, যেখানে আপনার ওই যে বাচ্চারা খেলাধুলা বা ওই রাজা বাদশার যারা বউটৌ যারা ছিল, তারা হয়তো খোলামেলাভাবে ঘুরতো এখানে। আর এই যে এই পাশটা যেটা দেখতেছি আমরা, ভিতরে ঢোকার পরে প্রাসাদের একদম সোজা বরাবর যেটা ছিল, এই যে সোজা বরাবর যে স্থাপনা যেটা দেখতেছি, এটা একটা রান্নাঘর ছিল। তো রান্নাঘরের ভিতরে আমরা ঢুকে দেখি, রান্নাঘরের যে এই যে সেলফ, যে আমাদের তো এখন আপনারা যে কি বলে মিক্সি বা আলমারি টাইপের রান্নাঘরে থাকে, তখন তো এইগুলো ছিল না। তো এই হাঁড়ি পাতিল গড়ি বাড়ি রাখার জন্য কি সুন্দর সুন্দর করে সেলফ করা আছে এখানে। তো এইটা ধরে যদি আমরা এই পাশটাতে আগাই, এই পাশটার মধ্যে এই রান্নাঘরের সাথে যে ঘরটা, সেই ঘরটা একটু দেখি। এই ঘরটা রান্নাঘর থেকে কই যায়, রান্নাঘর থেকে হচ্ছে মাটির নিচে একটা রুম ছিল এখানে। হ্যাঁ, এই মাটির নিচে রুমের ভেন্টিলেটর ছিল এইখানটা। যদি তো আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্টের জন্য বেসিক্যালি আমি বাইরে বের হয়েছি, যেটা আমি মিস করেছিলাম আগে। তো ভিতরে ঢোকার এই যে ডান পাশে ছিল আপনার বৈঠকখানা, এবং সোজা দেখেন আরেকটা দেয়াল আছে। এই যে একটা দেয়াল, এই দেয়ালটা আসলে মানে দেয়াল না, এটা কিন্তু একটা পর্দা। হ্যাঁ, গেটের মেইন গেটের একটা পর্দা ছিল এখানটায়। মেইন গেটের পর্দা, মানে কত সুন্দর করে তারা প্ল্যান করেছিল। আমরা যদি দেখি, এখানে লেখাও আছে মেইন গেটের একটা পর্দা ছিল, মেইন গেটের পর্দা। আর এই পাশটা হচ্ছে আপনার সেই মেইন বিল্ডিং যেটা ছিল, মেইন ভবন যেটা। আর এই পুরা উপরের দোতলাটা, এটা একদম একটা মেইন মানে বসবাসের একটা জায়গা ছিল। এবং রাজা বাদশাহ যারা ছিলেন, সেই রাজা কিন্তু এইখানে আপনার খাওয়া দাওয়া করতো। কিন্তু এই যে খাবারের ঘর ছিল রাজার, এইখানটায় আমরা একদম সরাসরি খাবারের ঘরের মধ্যে ঢুকতেছি। তো এইখানে সেই আপনার খাবার পরিবেশন করা হতো। তো ওই পাশ থেকে রান্নাঘর হয়ে আপনার এই যে খাবারের ঘর এইখানটায় ছিল। এইখানে হয়তো সেই কি বলে রাজা বাদশাদের যে বুফে টাইপের যেটা ছিল আর কি, সেখানে মনে হয় খাবার টাবার সাজানো থাকতো। সেই খাবারগুলো হয়তো এইখানে তারা সার্ভ করতো, এইখানটায় সার্ভ করা হতো। এবং এই পাশে ছোট আরেকটা রুম আছে এখানে। তো আমরা প্রাসাদের ভিতরের দিকে ঢুকতেছি। ভিতরের দিকে ঢুকলে হচ্ছে আপনার খাবারের ঘরের পরে এইখানটায় একটা সিঁড়ি আছে। খাবারের ঘর অলরেডি আমরা দেখেছি। এখন আমরা দোতলার দিকে যাচ্ছি।
দোতলার এই সিঁড়িটা একটু সংস্কার করে রেখেছে। দেখেন এই যে সিঁড়ির মধ্যে একটা নমুনা দেখেন, এখানে কিন্তু সেই এই যে কাঠ, হ্যাঁ এই যে কাঠ দেওয়া ছিল, কিন্তু এই যে কাঠ দিয়া আমরা যে টাইলস করার সময় বা মোজাইক করার সময় আমরা কিন্তু আপনার স্টিলের বা লোহার একটা পাত আমরা এখানে ব্যবহার করি, বাট এখানে কিন্তু কাঠ দেওয়া ছিল, হ্যাঁ সেই কাঠের উপরে কিন্তু সেই সিঁড়ি। এবং এই যে স্থাপনা, আমার মনে হয় স্থাপনার মধ্যে কোথাও মানে রডের কোনো সিম্বল নাই। তো আমরা দোতলার দিকে উঠতেছি। দোতলার যে নমুনা, দোতলার উঠে হচ্ছে আমরা যদি প্রথমে বাম দিকে যাই, যেটা হচ্ছে পিছন সাইড, পিছন সাইডে আসার পরে এই যে এই পাশটা ছিল আপনার সেই নামাজের ঘর। তো তার মানে হচ্ছে এই যে আপনার যে জমিদার ছিল, এই জমিদার কিন্তু আসলে মুসলমান ছিল। এই জমিদার কিন্তু নর্মালি আমরা এ যাবৎকাল যত জমিদার বাড়ি গিয়েছি, যত জমিদার বাড়ি স্থাপনা আমরা দেখেছি, সব কিন্তু আপনারা অন্য সম্প্রদায়ের ছিলেন। তো এই জমিদার কিন্তু আপনার সেই মুসলিম জমিদার ছিলেন। তো আমরা সেই জমিদারের সেই বেডরুমের দিকে যাচ্ছি। এইটা হচ্ছে সেই আপনারা ওনার ঐতিহাসিক সেই বেডরুম ছিল এখানে। এই বেডরুমের উপরের যে নমুনা, যেটা আমরা আগেও দেখেছি বিভিন্ন ধরনের জমিদার বাড়ির ভিডিওতে, এই যে উপরের যে আপনার ছাদের ডিজাইন কিন্তু একই রকম ছিল। এবং এই পাশটায় সেই আপনার ওয়াশরুম ছিল, যেটা আগের ভিডিওগুলোতেও দেখেছি আমরা। এই যে সেম ছাদ ছিল এখানে, এবং এই পাশে ভেন্টিলেটর ছিল, এবং এটা তার একটা অ্যাটাচ বাতালা আপনার বেডরুম ছিল। ভিডিও তৈরি করার জন্য যতটুকু সময় লাগে ওটুকু সময়ের জন্য আমি কিন্তু আজকে জমিদার এখানে, হ্যাঁ। তো আসলে এইখানে যে জমিদার যে ছিলেন, সেই জমিদার কিন্তু আপনার সম্রাট শাহজাহানের বংশধর ছিলেন, যেটা এই যে স্বপন মিয়া ভাই যে আছেন এখানে দেখাশোনা করার জন্য, এখন বর্তমানে উনি দায়িত্বে আছেন এই বিল্ডিংয়ের। ওনার কাছ থেকে যেটা জানলাম যে উনি কিন্তু সম্রাট শাহজাহানের বংশধর ছিলেন। তো যাই হোক, আমি স্বপন ভাইকে নিয়ে আসবো। স্বপন ভাইয়ের সাথে এখানে বসে আমরা যেই ইতিহাসগুলো আপনার নর্মালি কোথাও পাবলিশ করা নাই, যেমন হচ্ছে আপনার এই যে ঢুকতে একটা বোর্ড আছে, সেই বোর্ডে আপনাদের মানে সংক্ষিপ্ত আকারে তথ্য দেওয়া আছে, উইকিপিডিয়ায় আছে, এবং বিভিন্ন ইন্টারনেটের বিভিন্ন ভিডিওতে আছে। সেই ভিডিওতে যেই তথ্যগুলো আসলে নাই, সেই অজানা তথ্যগুলো এখান থেকে নেওয়ার চেষ্টা করব, এবং আপনাদের সামনে সেই তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করব। তো আমাদের সাথে স্বপন মিয়া ভাই আমাদের সাথে এখন আছেন, যিনি হচ্ছে এই বিল্ডিংয়ের তত্ত্বাবধানে আছেন। ওনার কাছ থেকে একটু সংক্ষিপ্ত ইতিহাস, যেই জিনিসগুলো বিভিন্ন তথ্য বা উইকিপিডিয়া বা তথ্য সোর্সগুলোতে নাই, সেই তথ্যগুলো ওনার কাছ থেকে একটু আমরা জানার চেষ্টা করব। তো আসসালামু আলাইকুম স্বপন মিয়া ভাই, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, ভালোই আছি। আচ্ছা, আমরা তো আসলে দূর দূর থেকে এসেছি, সেই বরিশাল থেকে এসেছি আমরা। তো এইখানে আসলে মানে অনেক তথ্য তো উইকিপিডিয়া বা অনলাইনে আমরা দেখতে পাই, তো কিছু তথ্য আছে যেগুলো আসলে মানে কোথাও নাই, অজানা কিছু তথ্য আছে। সেই অজানা কিছু তথ্য যদি আপনি আমাদেরকে একটু বলতেন, তাহলে মানুষ একটু দেখে এই বাড়িটা নির্মাণ করছিল সলিম চৌধুরী। জি, তা একটু টাইটেল দেওয়ার জন্য সেলিম বানিয়েছে, আচ্ছা আচ্ছা, কিন্তু আসলে আমরা ছোটকালতেই শুনেছি সলিমুল্লাহ চৌধুরী। তো ইনি হলো সম্রাট শাহজাহানের বংশের একজন। আচ্ছা তা উনি ছিল ধনাঢ্য এবং হলো গিয়ে ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করতো। আচ্ছা, তো এখন এইটা বলে, আর তখন হলো গিয়ে ওই কলকাতা থেকে নিয়ে চিটাগাং, চিটাগাং থেকে কলকাতা পানি পথে নৌকা করে হলো গিয়ে বড় পাংশান নৌকা করে উনি এই ব্যবসা করতো, বাণিজ্যিক করতো, মানে বণিক টাইপের ছিল, বণিক টাইপের ছিল। হ্যাঁ, তারপরে লাগে উনি উনার বড় বিবিও ছিল, সন্তানাদও ছিল। তো ওই মতো অবস্থায় উনি আগ্রার, হ্যাঁ, সম্রাট শাহজাহানের বাড়ি তো আগ্রা। তো ওই আগ্রা থেকে উনি বাড়ি থেকে চিন্তা করছে আমি একটু ভ্রমণে যাব, ব্যবসা বাণিজ্য তো করলাম, টাকা পয়সা হয়েছে, একটু ভ্রমণে যাব। তা উনি হচ্ছে ভ্রমণে আসে নৌকা যোগে, আসে এই পাশে হলো গিয়ে একটা ঘোষপাড়া আছে। তা এই সব কিছু তো আল্লাহ হলো গিয়ে কার কোন জায়গায় নিয়ে যাবে কি করবে সেটা আল্লাহ ভালো জানে। তা উনি নৌকা যোগে আসছে, আর ওই ঘোষপাড়াতে গিয়ে ঘোষের একটা মেয়ে ওই নদীতে গোসল করতে আসছে। তা সেই মেয়েটা দেখতে পরীর মতন, আবার পাও পর্যন্ত ছিল তার চুল। তা এত সুন্দর সে দেখে মানে মুগ্ধ হয়ে প্রস্তাব দিয়ে মুসলমান মানে বিয়ে করে। বিয়ে করে এই ঘোষের মেয়ের নাম হচ্ছে মুরারিবালা, আর মুরারিবালা থেকেই মুরারি দহ হয়েছে নাম। হ্যাঁ, মুরারিবালার জীবন যৌবন সব এই দহ করেছে বিধায় মুরারি দহ হয়েছে। হ্যাঁ, এখন এই মেয়েটাকে নিয়ে যখন বিয়ে করে যখন বাড়ি উঠতে যায়, তখন হলো উনার বাপ সব কিছু শুনে
উনাকে হলো গিয়ে বাড়ি উঠতে দেয় না এবং তেজ্যপুত্র করে দেয়। আচ্ছা, অনেক ত্যাগ স্বীকার তেজ্যপুত্র করে দিলি তখন উনার এক উস্তাদ আছে, মানে কোরআনের লাইনের এক উস্তাদ, সেই উস্তাদের কাছে জিজ্ঞাসা করছে যে আমার বাপ তো তেজ্যপুত্র করে দিল, তো আমি এখন কি করতে পারি? তা বললো যে সমস্যা নেই, তুমি হলোকে নৌকা যোগে চলে যাও, যেখানে যাই দেখবা যে ব্যাঙে সাপ ধরে খাচ্ছে সেখানেই বাড়ি করবা এবং সেখানে স্থান করে বাড়ি করে ইসলাম প্রচার করবা। উনি আউলিয়া ছিলেন। উনি তখন ওনার উস্তাদের কথা মতো নৌকা যোগে দাস দাসী চাকর চাকরানি নিজের বিবি নিজে পাংশান নৌকায় করে আর ওনার বাপের কাছে যা পাওনা সব বুঝ করে নিয়ে একবারে চলে আসে। আচ্ছা, এই জায়গায় এসে দেখে যে নদীর ভিতর থেকে একটা পদ্ম ফুল ফুটেছে, ওই পদ্ম পাতার উপরে ব্যাঙ বসে আছে আর সাপ খাচ্ছে। পুরো উল্টা জিনিস আর কি। হ্যাঁ, উল্টা দিন দেখে উনি হলো গিয়ে ওই উস্তাদের সেই কথা মনে হলো যে যেখানে ব্যাঙে সাপ ধরে খাবে সেখানে স্থান করতে হবে। তো এখানে নৌকা ঠেকাইয়ে সুন্দর করে তাঁবু টাবু খাটিয়ে সুন্দর পরিবেশ করে জমিদারের কাছে যায় বলে যে আমার জমি দিতে হবে, আমি বাড়ি করব। তখন তৎকালীন যে জমিদাররা উনাদের একটা সব সময় ছিল যে যত খাজনা দিতে পারতো তার তত জমি দিত। তাই ইনি হলো গিয়ে এই পুরো গ্রামের খাজনা দিয়ে দিলে পারে ওনার নামে হলো গিয়ে জমিতে দিল। জমিতে দিলে উনি তখন হলো কলকাতায় গেল, কলকাতায় যে রাজচন্দ্র রাজমিস্ত্রি নিয়ে আসলো, 3টে জোগাইলে নিয়ে আসলো। আর ওনার সঙ্গে একটা জেন ছিল, মানে উনার অনুগত, সব সময় ওনার কাছে থাকতেন এবং ওনার কথা শুনতেন, একটা জেন ছিল। তে জিন মানে ওই যে জিন পরি, হ্যাঁ জিন পরি, আচ্ছা। পলু ছিল, জেনও ছিল। তা উনি তখন ওই কলকাতা থেকে রাজচন্দ্র রাজমিস্ত্রি নিয়ে 3টে জোগাইলে নিয়ে আসলো। আর ওই ওনার জিনির দ্বারাই এই 7 বছর বাইন্দে এই বিল্ডিং তৈরি করল, শুধু উনার বিবির সন্তুষ্টর জন্য। যেমন সম্রাট শাহজাহান হইল গিয়ে আগ্রার তাজমহল তৈরি করছিল, ওই রকম ছোট পরিসরে নদীর কুলি এই প্রাসাদ তৈরি করল। মানে তৈরি করে 7 বছর বাইন্দে তৈরি করে উনি হচ্ছে বসবাস করতে 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 মুরব্বী হয়ে মারা যায়। ওনার বাচ্চা কাচ্চা ছিল কোনো এখানে? না, এখানকার ওই পরের বিবির বাচ্চা ছিল না। আচ্ছা, ওনার প্রথম বিবি ছিল কোথায়? প্রথম বিবিও সেই আগ্রায়। আগ্রায়। আর দ্বিতীয় বিবি কি এই জায়গারই, এই গ্রামে? হ্যাঁ, এই গ্রামের একটু পাশে ওই একটু পাশে ঘোষপাড়া, আছে, হ্যাঁ একটু ঘোষপাড়ায়, পাশে হ্যাঁ। ঘোষপাড়া। ঘোষপাড়া থেকে উনি বিবাহ করে নিয়ে আপনার ইন্ডিয়া চলে যায়, মানে ভারতে চলে যায়। ভারতে চলে যাওয়ার পরে ওনার বাবা ওনার তেজ্যপুত্র করে দেয়, করার পরে আবার সেই বিবি নিয়ে এইখানে আসে এবং ওনার যে আপনার যে ইসলামিক যে মানে পীর ছিল, পীরের কথা মতো সেই আপনার ব্যাঙ আর সাপের সেই খেলা উনি দেখতে পায় পদ্ম পাতার উপরে। দেখতে পাওয়ার পরে উনি হচ্ছে এখানে আবার সেই বসতি স্থাপন করে। আচ্ছা, এটা আসলে একটা বড় একটা ইতিহাস আমরা জানলাম। তারপরে উনি মুরব্বী হয়ে মারা যাওয়ার পরে কিছুদিন পরে যে উনার বিবি মারা যায়। আচ্ছা, তা মৃত্যুটার আমরা গল্প শুনেছি যে ওই ধুপাকাটার ব্রিজ আছে, এখন তো ব্রিজ হয়েছে, তখন হইল গিয়ে নৌকা পারাপার ছিল। আচ্ছা, এই সকাল 10টায় মারা যাচ্ছে আর ওই নৌকা হইল গিয়ে 10টায় পার হচ্ছে। মানে একটা নিদর্শন, একটা স্মৃতি, একটা হইল গিয়ে দেখিয়ে থুয়ে গেল সলিম চৌধুরী যে আমি পরপারে চলে গেলাম। মানে বুঝি নাই 9-10টায় 10টায় এখানে মারা যাচ্ছে আর সেই একই টাইমে উনি নদী পার হচ্ছে। তখন ওই ঘাটের মাঝি বলছে যে কিছু পয়সা কড়ি তো দেবেন। তার কাছে আমার কাছে তো পয়সা কড়ি নেই, আমার বিবির কাছে চাবা, চালে পারে বাক্সর ভিতরে অমুক জায়গা কয়টা পয়সা আছে নিবা, আর একটা ধুতি আছে ধুতিও নিবা, চাবা দেবে না। তা উনি তখন হলো পরের দিন সকালে এসে হলো ইনার বিবির কাছে বলছে মুরারিবালা, পরের নাম দিয়েছিল তার আশরাফুন্নেসা। সে আশরাফুন্নেসার কাছে বলছে যে এরকম হলো গতকাল আমার নৌকায় পার হয়েছে, তা পয়সা করি তো বলেছে যে অমুক জায়গা যে আপনার কাছে চাতি বলেছে, তা অমুক বাক্সের ভিতরে অমুক জায়গায় হলো এই কিছু পয়সা আছে আর একটা ধুতি দিতে বলে। তা উনি এই মুরারিবালা সেলিম চৌধুরীর সঙ্গে উনি বসবাস করতে করতে একরকম উনিও আউলিয়া হয়ে গেছিল। তা উনি তখন চোখ বুঝে উনি টের পায় যে আসলে হলো গিয়ে আমার স্বামী যেহেতু এইভাবে চলে গেল দুনিয়া থেকে, একটা নিদর্শন স্মৃতিস্বরূপ রেখে গেল, তাই বলে ওই ওনার সেই টাকা আর হলো গিয়ে ধুতি দিয়ে দিল। দিয়ে দেওয়ার পরে উনি একাকী বসবাস করতে লাগলেন ওই কাজের মেয়ে ছেলে পেলে নিয়ে। একে বসবাস করতে করতে বেশ কিছুদিন পরে উনু মারা যায়।
মারা গেলেই এই কাজের মেয়ে ছেলেপেলেরাই ওনার মাটি দিয়েছে, কোথায় যে দিয়েছে তা আমাদের অজানা। তারপরে যখনই দুইজনই মারা যায় তখন এই সম্পদ এবং বাড়ি সব হইল গিয়ে ওই হয়ে যায়, খাস হয়ে যায়, ও জমিদারের নিয়ন্ত্রণে আবার চলে যায়। তখন জমিদারে না চলে গেলে যায়, আর যতদিন পর্যন্ত জমিদারের নিয়ন্ত্রণে ছিল ততদিন পর্যন্ত এই বাড়ি হইলকে কেউই বসবাস করতো না। তখন বাঘ ভাল্লুক সাপ বিচ্ছু মানে আশেপাশের জঙ্গল যা ছিল সব এসে বসবাস করত। তারপরে চিটাগাংয়ের একজন রাজেন সিং নামে এক হিন্দু ভদ্রলোক, ইনি নিলামকৃতভাবে কিনে নিয়ে বসবাস করতে যায়। কিন্তু এই বাড়ি যে জেন, সে জেন তো মরিনি, জেন তো হাজার হাজার বছর বাঁচে কোরআনের কথায়। তো ওই জেন মরিনি, তো ওই জেন আবার হইল গিয়ে ইসলামিক জেন, মুসলিম জেন। তো ওই হিন্দুদের যে কালচারগুলো এগুলো পছন্দ করে না। তো ওনাকে বিভিন্নভাবে অত্যাচার করলে তাড়াতাড়ি করে জুব্বার মোল্লার কাছ বেশি দিয়ে চলে যায়। জুব্বার মোল্লা ছিল হিরেডাঙ্গা, জুব্বার মোল্লা নামে হিরেডাঙ্গা বাড়ি, এই বাড়ি আমাদের গ্রামের পাশে, বাসিদেপুরের পাশে হিরেডাঙ্গা। তো উনিও আবার ওই সময়কালে হলে বসবাস করতো, আর ওই লোকজন নিয়ে বিভিন্নভাবে ওই গান বাজনা করতো। তা গান বাজনা এই জেন হলো গিয়ে মুসলিম জেন, এই গান বাজনা পছন্দ করে না। তখন ওই লোক উনাকেও বিভিন্নভাবে অত্যাচার করলে তাড়াতাড়ি করে আমাদের বাপ চাচাকের কাছে বেশি করে। তো বাপ চাচারা কিনার আগ দিয়ে আমার এক হলো গিয়ে বাপের মামাতো ভাই হোক আর ফুফাতো ভাই হোক, ভাই, হ্যাঁ, উনিও আবার হলো গিয়ে জেন হাজির করতে পারতেন। তা উনাকে নিয়ে এসে এই জেন হাজির করে জেনের বললো যে এরকম আমরা এই বাড়ি কিনতে চাচ্ছি, আমরা বসবাস করবো, তা তোমাদের মতামত কি? তা জেন বলছিল যে কেনেন, আমরা আসি, তবে আল্লাহর নিয়ম কারণের ভেতর বসবাস করতে হবে। তা আমার আব্বারা বললো যে আমরা হচ্ছে ফুরফুরা হুজুরের মুরিদ, আমরা আল্লাহর নিয়ম কারণেই বসবাস করব। তারপর কিনে নিয়ে বসবাস করতে করতে আমাদের জন্ম। তো আমরা হচ্ছে লোকের শৈলকুবার দিগনগরের হচ্ছে ইমান আলী মিয়ার পুতা ছিলেন, আর এই আমার আব্বারা হচ্ছে ওই মিয়া, হ্যাঁ, এই মিয়ারা এই বাড়ি বসবাস করতে করতে ওই মিয়ার দালার নামকরণ হয়েছে, ওই জায়গার থেকেই নামকরণ হয়েছে। কিন্তু মূলত বাড়ি সলিম চৌধুরী, আর বসবাস করতে করতে আমাদের নামে নামকরণ হয়েছে মিয়ার দালান মিয়ার বাড়ি। তো আমরা যে স্বপন মিয়া ভাইয়ের কাছ থেকে এতক্ষণ আপনার এইটার সংক্ষিপ্ত ইতিহাস শোনার পরে আমরা বিল্ডিং এর পুরো অংশটা আসলে ঘুরে দেখবো একটু। এই যে দোতলার সেই বৈঠকখানা যেখানে আমরা বসেছিলাম সেইখান থেকে আমরা ভিতরের দিকে যাচ্ছি। ভিতরের দিকে গেলে আপনার এখানে আপনার ছাদে ওঠার একটা সিঁড়ি আছে। আমরা একটু ছাদ থেকে আগে ঘুরে আসি, যেহেতু আবার এখানে আসার সুযোগ হবে না। আমরা একটু ছাদের দিকে যাচ্ছি। ছাদে একটু দেখবো যে কীরকম নকশা করা হয়েছে তখনকার। ছাদের মধ্যে আপনার এই যে বাম পাশটায় আপনার অনেক বড় একটা ছাদ আছে। বাম পাশে হচ্ছে আপনার খোলামেলা একটা ছাদ আছে, যেখানে আপনার এটা নিচেই কিন্তু সেই জমিদারের বেডরুম ছিল। জমিদার আউলিয়া দুইটাই বলে আসলে। তো এই যে এই পাশটায় সেই যে নবগঙ্গা যে নদীর কথা বলা হয়েছে, যেটা আপনার ওনার এই যে কবিতা বা ছন্দের মধ্যে আমরা যেটা শুনেছি, যে তখনকারের দিনে আপনার কারো সাধ্য ছিল না এই নদীতে আপনার বাঁধ নির্মাণ করে এরকম একটা স্থাপনা তৈরি করবে। তো সেরকম একটা চ্যালেঞ্জ কিন্তু উনি ছুড়ে দিয়েছিলেন ওনার সেই ছন্দের মধ্যে এবং ওনার সেই স্থাপনা শিল্প। এবং এই স্থাপনা শিল্পটি যে উনি করেছিলেন, তখন কিন্তু এটা বাংলাদেশের কোনো রাজমিস্ত্রি না, উনি কিন্তু কলকাতা থেকে সেই রাজমিস্ত্রি ধরে নিয়ে এসেছিলেন। তো যাই হোক, অসম্ভব সুন্দর রকম, যদি আপনি এখানে না আসেন আপনি মানে বুঝবেন না যে এটা আসলে কত সুন্দর একটা স্থাপনা। আমি এটা কোনো অ্যাডভার্টাইজমেন্ট করতেছি না, আপনি যতক্ষণে এখানে না আসবেন ততক্ষণে আপনার বোঝা যাবে না যে এত সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে পরিপাটি করে সুন্দর করে সাজানো আছে। তো আমি একদম প্রাসাদের যে মেইন গেট, যেটা প্রাসাদের মেইন গেট ছিল হচ্ছে এই 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 পাশটা দিয়ে আমরা আসলে ঢুকেছিলাম। সেই ঢোকার একদম যে গেট, যেটা সেই গেটে একদম দাঁড়ানো আছি। তো সেই গেট ধরে যদি আমরা এই পাশটার একটা লুক দেখেন, এই পাশের যদি একটা লুক আপনারা দেখি, যে প্রাসাদটা আসলে তখনকার যে ডিজাইন করা হয়েছিল সেই 200 বছর আগে যে ডিজাইন করা হয়েছিল, সেই ডিজাইনটা আসলে দেখেন কি সুন্দর করে সেই রাজমিস্ত্রি করেছিলেন। এবং এইটার সাথে রাজমিস্ত্রি না শুধু, এখানে আপনার জিনদের যে বসবাস ছিল, কারণ উনি কিন্তু একজন রাজমিস্ত্রি, 3জন রাজমিস্ত্রি, যেটা ইতিহাস যেটা বলে 3জন রাজমিস্ত্রি কিন্তু উনি শুধু ইন্ডিয়া থেকে নিয়ে এসেছিল, মানে ভারত থেকে নিয়ে এসেছিল। তখন তো আর আসলে ইন্ডিয়া বলতো না, ভারত থেকে নিয়ে এসেছিল। সেই ভারত থেকে 3জন মিস্ত্রি নিয়ে এসে উনি 7 বছর বসে
এত বড় একটা স্থাপনা উনি তৈরি করেছিলেন। হ্যাঁ, তো সেটা আসলে আনবিলিভেবল। তো এইখানে আপনার এই যে জিনের যে বসবাস ছিল, হ্যাঁ, সেটা আসলে কিন্তু মানে প্রমাণিত হয় যে এত সুন্দর করে নকশা ওই জিনেরাই হয়তো আপনার স্থাপনা শিল্প যখন করেছে তখন জিনেরা হয়তো আপনার সহযোগিতা করেছিল। এইখানে উপরে আপনার যে সিঁড়িঘরের ভিতরে, এই যে সিঁড়িঘরের ভিতরে যে দেখেন একটা প্রাচীন যে একটা কারুকার্য দেখছেন, এই যে প্রাচীন কারুকার্য, এই যে নমুনা যেগুলো তৈরি করেছিল, এটা কিন্তু একটা ইসলামিক আদলে দেখেন, এই যে মসজিদের আদলে, এই মসজিদের মধ্যে কিন্তু এরকম মেহরাবের মধ্যে এরকম সুন্দর সুন্দর ডিজাইন থাকে। তো সেই আদলে কিন্তু ওনার এই ডিজাইনগুলো করা। আপনি এই পাশে খেয়াল করেন, এই যে মসজিদের মিনারের মধ্যে যেরকম থাকে, তো উনি যে আসলে একজন ইসলামিক মাইন্ডেড ব্যক্তি ছিলেন সেটা কিন্তু একদম প্রতীয়মান এখানে। তো যাই হোক, আমরা দোতলার এই দোতলার থেকে আমরা এখন একটু নিচের দিকে যাব। তার আগে আমি একটু আপনাদের 360 একটা ভিউ দেখাই এখানে। এইখানটা দেখতে আসলে কত সুন্দর, একটু দেখেন। এই যে প্রাসাদের ঠিক উপর থেকে আপনার প্রাসাদটা যদি আপনারা দেখেন, প্রাসাদের এই যে উপরে যে নকশা বা ডিজাইন যেগুলো আছে, একদম অসম্ভব রকম একটা শিল্পকলা, অসম্ভব রকম সুন্দর একটা শিল্পকলা এখানে। এই যে জমিদার সলিম চৌধুরী, যে জমিদার বলেন বা উনি শাহ সুফি বা ওনার পীর মাশায়েখ যাই বলেন, উনি কিন্তু সেটা আপনার করে গেছে। এবং উনি যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন, সেই চ্যালেঞ্জ কিন্তু আজকে পর্যন্ত কেউ ভাঙতে পারে না। কারণ হচ্ছে এইরকম স্থাপনা আসলেই আপনার মানে তৈরি করা অসম্ভব। হ্যাঁ, এরকম স্থাপনা কিন্তু উনি তৈরি করা খুবই অসম্ভব ব্যাপার ছিল। এবং বস্তুত পক্ষে সেই অসম্ভবকে আসলে সম্ভব করা কারোর পক্ষেই সম্ভব এখন পর্যন্ত হয় নাই। তো দোতলার ওই মানে দক্ষিণ পাশের যে রুমগুলো আছে সেই রুমগুলোতে যাচ্ছি। সেই রুমগুলো কীরকম সেইটা একটু দেখার জন্য যাচ্ছি। আমার কাছে খুব ভালো লাগতেছে, আমি যদি পারতাম এখানে থেকে যেতাম। আমার কাছে খুবই ভালো লাগতেছে, যদি আমার সম্ভব হতো আমি কিন্তু এখানে থেকে যেতাম। হ্যাঁ, তো এই যে এই হচ্ছে আপনার দোতলার সেই ব্যালকনি, যেটা এই যে ব্যালকনি এখানে লেখা আছে, খুব সুন্দর করে খোদাই করে লেখা আছে ব্যালকনি। সেই ব্যালকনির আবার সেই উপরের ছাদ যদি দেখেন একই রকম অবস্থা। এবং এইখানে আপনার আরেকটা বেডরুম ছিল, যেখানে হয়তো আপনার যে সামনের যে লোকজন যারা বসবাস করতো তারা থাকতো। মানে অনেক থাকে না যে ছেলে মেয়ে থাকলে বা মেহমান থাকলে সামনে যে আসে, এই যে কাজের ছেলেদের জন্য এখানে রুম ছিল। এই যে এই যারা পেয়াদা বা যারা হেল্পার ছিল, যারা ওনাকে সাপোর্ট দিত, সার্ভেন্ট টাইপের যারা, সেই কাজের ছেলের জন্য কিন্তু এইভাবে এইখানে আপনারা এত বড় একটা রুম তারা তৈরি করেছিলেন। আর বর্তমানে আমরা যারা কাজের ছেলে মেয়ে বা কাজের মেয়ে কাজের লোক যারা ফ্যামিলিতে রাখি, আসলে আপনারা কি এই সুন্দর এরকম করে রাখেন তাদের? দেখেন তো সামনে খোদাই করে লেখা আছে, শ্রী শ্রী রাম মুরারি ধ গ্রাম ধাম বিবি আশাপন্নেসা নাম কি কইব হরে রোবা খান ইন্দির রমনাপুর নবগঙ্গার উত্তর ধার ৭৫,০০০ টাকায় করিলাম নির্মাণ। এদেশে কারো সাধ্য বাঁধিয়া নদীর অঙ্গ জলমজে কমল সমান। কলিকাতার রাজচন্দ্র রাজ ১২২৯ সালে শুরু করি কাজ, ১২৩৬ সালে সমাপ্ত বেলা। ইতি। তো গল্পের ছলে ছলে আমরা শেষ দিকে ভিডিওর, তো আজকের মতো এখানেই সমাপ্তি করছি। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। তো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর সবার প্রতি শুভকামনা জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।